বৃদ্ধা মায়ের হাতে ছিল একটি পুরানো লাল কাপড়ে মোড়ানো বাক্স। ছেলেরা ভাবত বাক্সটায় হয়তো কিছু পুরানো কাপড় বা অপ্রয়োজনীয় জিনিস আছে, তাই তারা মাকে অপমান করে বাড়ির এক কোণে ফেলে রেখেছিল। কিন্তু যেদিন সেই বাক্স খুলল, সেদিন শুধু একটি পরিবারের নয়, পুরো গ্রামের ইতিহাস বদলে গেল। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম শান্তিপুর। সেখানেই থাকতেন 70 বছর বয়সী বৃদ্ধা কমলা দেবী। স্বামী বহু বছর আগে মারা গিয়েছিলেন। তারপর নিজের 2 ছেলে সঞ্জয় আর বিজয়কে মানুষ করতে নিজের সব কিছু উজাড় করে দিয়েছিলেন তিনি। দিনে মানুষের বাড়িতে কাজ করতেন, রাতে সেলাই করতেন, অনেক সময় নিজের খাবার ছেলেদের খাইয়ে তিনি শুধু জল খেয়ে ঘুমিয়ে পড়তেন। কিন্তু সময় বদলালো। ছেলেরা বড় হলো, বিয়ে করলো, নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেল, আর ধীরে ধীরে ভুলে গেল সেই মানুষটাকে যিনি তাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। একদিন দুপুরে কমলা দেবী ধীরে ধীরে রান্নাঘরে ঢুকলেন। বৌমা, একটু ভাত হবে? বড় বৌমা রীতা বিরক্ত মুখে বলল, এখনো খাওয়া শেষ হয়নি? সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। কমলা দেবী চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার চোখের কোণে জল জমল, কিন্তু কিছু বললেন না। সেদিন রাতে ছোট ছেলে বিজয় বলল, মা, তোমার জন্য আমাদের অনেক খরচ হচ্ছে। কমলা দেবী অবাক হলেন। আমার জন্য? হ্যাঁ, ওষুধ, খাবার সব মিলিয়ে অনেক টাকা লাগে। মা মাথা নিচু করলেন। যে ছেলেদের মানুষ করতে নিজের সোনার চুড়ি পর্যন্ত বিক্রি করেছিলেন, আজ তাদের কাছেই তিনি খরচের হিসাব হয়ে গেছেন। দিন যেতে লাগলো, অপমান বাড়তে লাগলো। এক সময় তাকে বাড়ির সবচেয়ে ছোট ঘরটায় পাঠিয়ে দেওয়া হলো। ঘর বলতে ভাঙা টিনের চাউনি, বর্ষায় পানি পড়ে, গরমে আগুনের মতো গরম, শীতে বরফের মতো ঠান্ডা। সেই ঘরের এক কোণে সবসময় রাখা থাকতো একটি লাল কাপড়ে মোড়ানো কাঠের বাক্স। কমলা দেবী বাক্সটা খুব যত্ন করে রাখতেন। কেউ ধরতে গেলেই বলতে, এটা আমার শেষ সম্বল। তাই বাড়ির সবাই মনে করত বৃদ্ধা হয়তো পাগল হয়ে গেছে। একদিন বড় বৌমা রীতা বলল, নিশ্চয়ই বাক্সে টাকা আছে। ছোট বৌমা মিনা বলল, না হলে এত আগলে রাখবে কেন? দুজনের চোখে লোভ জেগে উঠল। সেই রাতেই তারা সঞ্জয় আর বিজয়কে উস্কে দিল। মা নিশ্চয়ই টাকা লুকিয়ে রেখেছে, আমাদের থেকে লুকিয়ে রাখছে। 2 ভাইও সন্দেহ করতে শুরু করলো। পরদিন সকালে সঞ্জয় মায়ের ঘরে ঢুকলো। মা, বাক্সে কি আছে? কিছু পুরানো স্মৃতি। মিথ্যে বলো না। কমলা দেবী শান্তভাবে বললেন, যেদিন সময় হবে সেদিন তোমরা জানতে পারবে। এই কথা শুনে সঞ্জয় রেগে গেল। তাহলে আমাদের বিশ্বাস করো না? মা কোনো উত্তর দিলেন না। সেদিন থেকেই বাড়িতে নতুন ঝামেলা শুরু হলো। সবাই সেই বাক্সের রহস্য জানতে চাইতো, আর কমলা দেবী নীরবে সেটাকে বুকে জড়িয়ে রাখতেন। কিন্তু কেউ জানতো না সেই বাক্সের ভিতরে এমন এক সত্য লুকিয়ে আছে, যা প্রকাশ পেলে শুধু 2 ছেলে নয়, পুরো গ্রামের মানুষ নিজেদের ভুলের জন্য লজ্জায় মাথা নিচু করবে। আর সেই সত্যের কারণেই একদিন কমলা দেবীর নাম ইতিহাসে লেখা হবে। সেই রাতটা কমলা দেবীর জীবনের সবচেয়ে দীর্ঘ রাতগুলির একটি ছিল। বাইরে ঝড় উঠেছিল, টিনের চালের উপর বৃষ্টির শব্দ পড়ছিল টুপটাপ। ঘরের এক কোণে বসে কমলা দেবী লাল কাপড়ে মোড়ানো বাক্সটাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ছিল। তিনি ফিসফিস করে বললেন, আর কদিন, আর কদিন অপেক্ষা করো, তারপর সব সত্যি সবাই জানতে পারবে। কিন্তু সেই কথা শোনার মতো সেখানে কেউ ছিল না। এদিকে বাড়ির অন্য ঘরে 4 জন মানুষ বসে পরিকল্পনা করছিল, সঞ্জয়, বিজয়, রীতা আর মিনা। রীতা বলল, আমি নিশ্চিত বাক্সে অনেক টাকা আছে। বিজয় বলল, মা, যদি টাকা জমে থাকে তাহলে সেটা আমাদেরই প্রাপ্য। মিনা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, আমরা তো তার সন্তান। কথাটা শুনে সঞ্জয় একটু হেসে বলল, সত্যি বলতে কি, যদি অনেক টাকা থাকে তাহলে নতুন বাড়ি বানানো যাবে। 4 জনের চোখেই তখন শুধু লোভ। কেউ একবারও ভাবল না সেই বৃদ্ধা মা কত কষ্টে জীবন কাটাচ্ছেন। পরদিন সকালে কমলা দেবী গ্রামের মন্দিরে গেলেন। বয়সের ভারে তার হাঁটা কষ্টকর হয়ে উঠছিল। তবুও প্রতিদিনের মতো তিনি প্রার্থনা করলেন। ফেরার পথে গ্রামের স্কুলের সামনে দাঁড়ালেন। অনেকক্ষণ ধরে ছোট ছোট ছেলেদের মেয়েদের খেতে দেখলেন। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। স্কুলের প্রধান শিক্ষক অরুণ বাবু দূর থেকে দেখে এগিয়ে এলেন। মাসিমা, কেমন আছেন? কমলা দেবী মৃদু হাসলেন। ভালো আছি। অরুণবাবু জানতেন কথাটা সত্যি নয়। গ্রামের অনেকেই জানতো 2 ছেলে মাকে ঠিকমতো দেখে না, কিন্তু কমলা দেবী কখনো কারো কাছে অভিযোগ করতেন না। সেদিন স্কুলের দিকে তাকিয়ে তিনি বললেন, বাবা, স্কুলটা কেমন চলছে? ভালোই চলছে, তবে নতুন ভবনের কাজ এখনো শুরু করা যায়নি, টাকার অভাব। কমলা দেবী চুপ হয়ে গেলেন। তার চোখে যেন এক গভীর চিন্তার চাপ ফুটে উঠল। বাড়িতে ফিরে তিনি আবার সেই বাক্সটা খুললেন।
ভেতরে ছিল কিছু পুরানো কাগজ, কিছু চিঠি আর একটি বিবর্ণ ছবি। ছবিটা হাতে নিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। ছবিতে ছিলেন তার স্বামী আর পাশে তরুণী কমলা দেবী। হঠাৎ তার চোখ ভিজে উঠল। তুমি থাকলে আজ এসব দেখতে হতো না। এদিকে রীতা আর মিনা ঠিক করলো যেভাবেই হোক বাক্স খুলতেই হবে। সে রাতে তারা অপেক্ষা করতে লাগলো। যখন কমলা দেবী ঘুমিয়ে পড়লো তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগোলো। চাঁদের আলোয় ঘরটা আধো অন্ধকার। কমলা দেবী ঘুমিয়ে আছেন, বাক্সটা তার মাথার পাশে। রীতা ধীরে ধীরে হাত বাড়ালো। ঠিক তখনই কে? কমলা দেবীর কণ্ঠ শুনে দুজনেই ভয় পেয়ে গেল। না, কিছু না মা, তোমরা এখানে কেন? দুজন কোনো উত্তর না দিয়ে দ্রুত বেরিয়ে গেল। পরদিন সকালে কমলা দেবী সব বুঝতে পারলেন, কিন্তু কাউকে কিছু বললেন না। শুধু বাক্সটা আরও শক্ত করে তালাবদ্ধ করে রাখলেন। দিন যেতে লাগলো, অবহেলা বাড়তেই থাকলো। একদিন দুপুরে খাওয়ার সময় রীতা ইচ্ছে করে কমলা দেবীর জন্য খাবার রাখলো না। বৃদ্ধা চুপচাপ বসে রইলেন। বিকেল পর্যন্ত না খেয়েছিলেন। গ্রামের পাশের বাড়িতে এক মহিলা বিষয়টা দেখে নিজের বাড়ি থেকে ভাত এনে দিলেন। কমলা দেবী চোখের জল লুকিয়ে খেয়ে নিলেন। সেই মহিলা বাড়ি ফিরে বললেন, এভাবে একটা মায়ের সঙ্গে আচরণ করা পাপ। কিন্তু সঞ্জয় আর বিজয়ের কোনো পরিবর্তন হলো না। একদিন গ্রামের পঞ্চায়েত প্রধান বাড়িতে এলেন, কারণ শুনেছিলেন বৃদ্ধা মায়ের অবস্থা ভালো না। তিনি কমলা দেবীর সঙ্গে কথা বলতে চাইলেন, কিন্তু কমলা দেবী শুধু বললেন, আমার ছেলেরা খুব ভালো। এই উত্তর শুনে সবাই অবাক। এত অপমানের পরও তিনি ছেলেদের বিরুদ্ধে একটা কথাও বললেন না। সেই রাতেই কমলা দেবী একটি চিঠি লিখলেন। চিঠি লিখতে লিখতে তার হাত কাঁপছিল, চোখের জল কাগজে পড়ছিল। চিঠিটা ভাঁজ করে তার বাক্সের মধ্যে রেখে দিলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, সময় এসে গেছে। কিন্তু জানতেন না পরদিন এমন একটি ঘটনা ঘটবে যা বহু বছরের গোপন রহস্যের দরজা খুলে দেবে। আর সেই রহস্য শুনে সঞ্জয়, বিজয়, রীতা আর মিনা নিজেদের মুখ লুকানোর জায়গা খুঁজে পাবেন না। পরদিন সকালটা ছিল অন্য দিনের মতোই, কিন্তু কমলা দেবীর মন বলছিল আজ কিছু একটা ঘটবে। ভোরে ঘুম থেকে উঠে তিনি স্নান করলেন, ঠাকুরঘরে প্রার্থনা করলেন। তারপর অনেকক্ষণ ধরে সেই লাল কাপড়ে মোড়ানো বাক্সটার দিকে তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল বহু বছরের গোপন ইতিহাস আজ আর গোপন থাকবে না। এদিকে বাড়ির অন্য পাশে আবার শুরু হয়েছে অভিযোগ। রীতা বলল, এভাবে আর কতদিন চলবে? সারাদিন শুধু মাকে নিয়ে ঝামেলা। মিনা যোগ করলো, আর ওই বাক্সটা, আমি নিশ্চিত ওটার মধ্যে অনেক টাকা আছে। সঞ্জয় এবার দৃঢ় গলায় বলল, আজ রহস্য বের করব। বিজয়ও মাথা নাড়ল। দুপুরের দিকে কমলা দেবী পাশের গ্রামের মন্দিরে পূজা দিতে গেলেন। বয়সের কারণে হাঁটতে কষ্ট হচ্ছিল, তবুও তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। সেই সুযোগে চারজন একসঙ্গে তার ঘরে ঢুকলো। ঘরের কোণে রাখা ছিল সেই কাঠের বাক্স। সঞ্জয় তালাটা ভাঙার জন্য হাতুড়ি নিয়ে এলো। এক আঘাত, দুই আঘাত, তিন আঘাত, অবশেষে তালা ভেঙে গেল। চারজনের চোখে তখন উত্তেজনা। তারা ভাবছিল এখনই হয়তো সোনা, টাকা কিংবা জমির কাগজ বের হবে, কিন্তু বাক্স খুলতে সবাই হতভম্ব। ভেতরে ছিল কিছু পুরানো চিঠি, কয়েকটি বিবর্ণ ছবি, একটা ডায়েরি আর কয়েকটি পুরনো কাগজ। টাকা নেই, সোনা নেই, কিছুই নেই। রীতা বিরক্ত হয়ে বলল, এগুলো নিয়ে এত লুকোচুরি? মিনার আগে ফুঁসতে লাগলো, এত আবর্জনা। ঠিক তখন বিজয় একটা চিঠি হাতে নিল। চিঠির উপরে লেখা, আমার সন্তানদের জন্য। সঞ্জয় বলল, পড়ে দেখো। বিজয় চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রথম কয়েক লাইন পড়তেই তার মুখের রং বদলে গেল, সে কাঁপতে লাগলো। সঞ্জয় বলল, কি হয়েছে? বিজয় কিছুক্ষণ চুপ করে থেকে আবার পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, যদি তোমরা এই চিঠি পড়ো তাহলে বুঝবো আমার লুকিয়ে রাখা সত্য আর লুকিয়ে নেই। আমি জানি তোমরা ভাবো আমি গরিব, অসহায় আর বোঝা, কিন্তু তোমাদের একটা সত্য কখনো বলিনি। তোমাদের বাবা মারা যাওয়ার পর আমি শুধু তোমাদের মানুষ করিনি, আমি আরও একটা স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলাম। সেই স্বপ্ন ছিল এই গ্রামের জন্য কিছু করা। সবাই অবাক হয়ে শুনছিল। চিঠিতে আরও লেখা, তোমাদের অজান্তে আমি বহু বছর ধরে সামান্য সামান্য করে টাকা জমিয়েছি। সেই টাকা কোনো বাক্সে নেই, সেই টাকা জমা আছে একটি ট্রাস্টের নামে। আর সেই ট্রাস্টের সম্পত্তি সমস্ত আমার মৃত্যুর পর গ্রামের দরিদ্র শিশুদের শিক্ষা ও চিকিৎসার জন্য ব্যবহার হবে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। রীতা আর মিনা একে অপরের দিকে তাকালো। সঞ্জয় অবিশ্বাসের গলায় বলল, এটা অসম্ভব। কিন্তু চিঠির সঙ্গে থাকা কাগজগুলি অন্য কথা বলছিল। সেখানে ব্যাংকের নথি ছিল, ট্রাস্টে কাগজ ছিল, আইনজীবীর সই ছিল, সব কিছু একেবারে বৈধ।
আরও বড় ধাক্কা তখনও বাকি ছিল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমার 2 ছেলে যদি আমাকে ভালোবাসে তাহলে তারা এই কাজ এগিয়ে নিয়ে যাবে, আর যদি আমাকে বোঝা মনে করে তাহলে আমার সমস্ত সম্পত্তির উপর তাদের কোনো অধিকার থাকবে না। বিজয়ার হাত থেকে ডায়েরি পড়ে গেল। ঠিক তখনই বাইরে থেকে কারো কণ্ঠ ভেসে এলো, কমলা মাসিমা এসেছেন। সবাই চমকে উঠল। কমলা দেবী ফিরে এসেছেন। তিনি ঘরে ঢুকে ভাঙ্গা তালা আর খোলা বাক্স দেখে সব বুঝে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি রাগ করলেন না, চিৎকার করলেন না, শুধু ধীরে ধীরে বললেন, অবশেষে তোমরা জেনে গেলে? সঞ্জয় কাঁপা গলায় বলল, মা, এসব কি সত্যি? কমলা দেবী চুপচাপ মাথা নাড়লেন। হ্যাঁ, তোমাদের বাবা বেঁচে থাকতে বলেছিলেন, মানুষ শুধু নিজের পরিবারের জন্য বাঁচলে হয় না, সমাজের জন্য কিছু করতে হয়। তার চোখে জল চলে এলো। আমি চেয়েছিলাম তোমরা একদিন নিজেরাই সেটা বুঝবে। সঞ্জয় আর বিজয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিন্তু তারা জানতো না এটাই পুরো সত্য নয়। আরও বড় একটা রহস্য এখনও বাক্সের ভিতরে লুকিয়ে আছে, একটা রহস্য যা প্রকাশ পেলে শুধু তাদের পরিবার নয়, পুরো গ্রামের মানুষ স্তব্ধ হয়ে যাবে। কারণ কমলা দেবী আসলে কে ছিলেন সেই পরিচয় এখনও কেউ জানে না। ঘরের ভেতর তখন এমন নীরবতা নেমে এসেছে যে একটা সুইচ পড়লেও শব্দ শোনা যাবে। সঞ্জয়, বিজয়, রীতা আর মিনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে বসে আছেন কমলা দেবী। তার মুখে রাগ নেই, অভিযোগ নেই, শুধু গম্ভীর ক্লান্তি। সঞ্জয় ধীরে ধীরে বলল, মা, আমরা ভুল করেছি। কমলা দেবী মৃদু হেসে বললেন, ভুল মানুষই করে বাবা, কিন্তু ভুল বুঝে সংশোধন করতে পারাটাই বড় কথা। ঠিক তখন বিজয়ের চোখে পড়ল বাক্সের এক কোণে রাখা একটি পুরনো খামের উপর। খামটি অন্য সব কাগজ থেকে আলাদা। ওপরে বড় করে লেখা, আমার মৃত্যুর আগে কেউ খুলবে না। বিজয় কৌতূহলী হয়ে বলল, মা, এই খামে কি আছে? কমলা দেবীর মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। কয়েক সেকেন্ড তিনি চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, যেহেতু বাক্স খুলেই ফেলেছ, আজ সব জানো। তিনি খামটি হাতে তুলে নিলেন, ধীরে ধীরে খুললেন। ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটি ছবি, কিছু সংবাদপত্রে কাটিং আর একটি পুরানো সনদপত্র। সঞ্জয় অবাক হয়ে বলল, এগুলি কি? কমলা দেবী ছবিগুলো সামনে রাখলেন। ছবিতে দেখা গেল একটি বড় বিদ্যালয়, শত শত ছাত্রছাত্রী, আর মাঝখানে দাঁড়িয়ে আছেন এক তরুণী নারী। সঞ্জয় বিস্ময়ে বলল, এ তো তুমি? কমলা দেবী মাথা নাড়লেন, হ্যাঁ। এরপর তিনি সংবাদপত্রে কাটিংগুলি এগিয়ে দিলেন। সেখানে বড় বড় শিরোনাম, রাজ্যের সেরা সমাজসেবী পুরস্কার পেলেন কমলা সেন, দরিদ্র শিশুদের শিক্ষায় অনন্য অবদান, মহিলাদের স্বনির্ভরতার পথ প্রদর্শক কমলা সেন। চারজনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সঞ্জয় তোতলাতে লাগলো, কমলা সেন? কমলা দেবী শান্ত কণ্ঠে বললেন, আমার পুরো নাম কমলা সেন। বিয়ের পরে আমি কমলা দেবী নামে পরিচিত হই। কিন্তু তুমি এসব কখনো বলনি কেন? কমলা দেবী জানালার বাইরে তাকালেন। অনেক পুরনো স্মৃতি যেন তিনি ফিরে এলেন। কারণ আমি চাইনি মানুষ আমাকে সম্মান করুক আমার পুরস্কারের জন্য, আমি চেয়েছিলাম মানুষ আমাকে চিনুক আমার কাজের জন্য। তিনি বলতে শুরু করলেন, বহু বছর আগে তিনি যখন তরুণী ছিলেন তখন তিনি গ্রামের মেয়েদের নিয়ে একটি শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছিলেন। সে সময় মেয়েদের পড়াশোনা করানোকে অনেকেই পাপ মনে করত। সেই সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝাতেন, অনেক অপমান সহ্য করছিলেন, পাথর ছোড়া হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, তবুও তিনি থামেননি। এক সময় তার প্রতিষ্ঠিত শিক্ষা কেন্দ্র এত বড় হয়ে যায় যে রাজ্য সরকার পর্যন্ত তার কাজের প্রশংসা করে। তিনি একাধিক পুরস্কার পান। দেশের বড় বড় সংবাদপত্রে তার সাক্ষাৎকার ছাপা হয়। রীতা বিস্ময়ে বলল, তাহলে তুমি এত বড় মানুষ ছিলে? কমলা দেবী হালকা হাসলেন, মানুষ বড় হওয়া না মা, তার কাজ বড় হয়। ঘরের ভিতর আবার নীরবতা। তারপর তিনি ধীরে ধীরে আরেকটি ছবি বের করলেন। এই ছবিটি দেখে তিনি নিজেই কেঁদে ফেললেন। ছবিতে ছিলেন তার স্বামী। তোমাদের বাবা ছিল আমার সবচেয়ে বড় শক্তি, যে সব সময় বলতো, কমলা, মানুষের জন্য কাজ করো। তার মৃত্যুর পর আমি ভেঙে পড়েছিলাম। তারপর তোমাদের মানুষ করার জন্য সব কিছু ছেড়ে দেই, পুরস্কার, পরিচিতি, সম্মান, সব কিছু। সঞ্জয়ের যুগে জল চলে এলো। সে মনে করতে লাগলো, কতবার সে মাকে অপমান করেছে, কতবার রাগ করে কথা বলছে, কতবার খাবার পর্যন্ত দেয়নি। আজ বুঝতে পারছে, যে মানুষটাকে সে বুঝা ভাবত তিনি এক সময় হাজার মানুষের আলোর আলো ছিলেন। ঠিক তখনই দরজার বাইরে কারো ডাক শোনা গেল, কমলা দিদি, কমলা দিদি। সবাই বাইরে বেরিয়ে এলো। দেখলো একটি গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে নামলেন কয়েকজন ভদ্রলোক। তাদের মধ্যে একজন বৃদ্ধ লোক কমলা দেবীকে দেখেই কেঁদে ফেললেন, দিদি, এত বছর পর আপনাকে খুঁজে পেলাম। কমলা দেবীও বা কমর। লোকটি তার পায়ে হাত দিয়ে প্রণাম করল, দিদি, আমি আজ জেলা শিক্ষা অধিকারক।
আপনি না থাকলে আমি কোনো দিন পড়াশোনা করতে পারতাম না। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আপনি আমার স্কুলের ফি দিয়েছিলেন। আপনি না থাকলে আমি আজ রাস্তায় ভিক্ষা করতাম। একজন নয়, আরও কয়েকজন এগিয়ে এলো। কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ সরকারি কর্মকর্তা। সবার মুখে একটাই কথা, কমলা দিদি আমাদের জীবন বদলে দিয়েছেন। সঞ্জয় আর বিজয় যেন মাটির সঙ্গে মিশে যেতে লাগলো। তারা বুঝতে পারে যাকে তারা অবহেলা করেছে সে মা শুধু তাদের মা নন, তিনি শত শত মানুষের জীবনের আলো। কিন্তু সেই দিনটির সবচেয়ে বড় বিস্ময় তখনও বাকি ছিল, কারণ সেই অতিথিরা এমন একটি খবর নিয়ে এসেছিল যা শুনে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যাবে। আর সেই খবরের সঙ্গে জড়িয়েছিল কমলা দেবীর বহু বছরের গোপনের স্বপ্ন। অমরবাবু এবং তার সঙ্গে আসা অতিথিদের কথা শুনে পুরো বাড়ি স্তব্ধ হয়ে গিয়েছিল। সঞ্জয়, বিজয়, রীতা আর মীনা যেন বিশ্বাসই করতে পারছিল না যে বৃদ্ধা মাকে তারা এতদিন অবহেলা করেছে, সেই মানুষটির জন্যই আজ এত বড় বড় মানুষ মাথা নত করে দাঁড়িয়ে আছেন। অমরবাবু কমলা দেবীর দিকে তাকিয়ে বললেন, দিদি, আমরা আজ শুধু আপনার সঙ্গে দেখা করতে আসিনি, আমরা একটা সুখবর নিয়ে এসেছি। কমলা দেবী অবাক হয়ে বললেন, সুখবর? হ্যাঁ দিদি। অমরবাবু তার ব্যাগ থেকে একটি ফাইল বের করলেন। ফাইলের ওপর সরকারি সিলমোহর। রাজ্য শিক্ষা উন্নয়ন পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আপনার নামে একটি আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। কথাটি শুনে সবাই হতবাক। কি বলছেন? হ্যাঁ দিদি, বিদ্যালয়ের নাম হবে কমলা সেন মেমোরিয়াল একাডেমি। কমলা দেবীর চোখ ভিজে উঠল। তিনি কিছুক্ষণ কথা বলতে পারলেন না। এদিকে বাড়ির বাইরে খবর ছড়িয়ে পড়তে শুরু করেছে। গ্রামের মানুষ একে একে জড়ো হতে লাগলো, যারা এতদিন কমলা দেবীকে শুধু একজন অসহায় বৃদ্ধা হিসাবে দেখত, তারা আজ নতুন চোখে তাকাচ্ছে। একজন বৃদ্ধ বললেন, আমি তো জানতামই না উনি এত বড় সমাজসেবী ছিলেন। আরেকজন বললেন, আমরা সবাই ভুল করেছি। ধীরে ধীরে পুরো উঠান ভরে গেল। অমরবাবু সবার সামনে দাঁড়িয়ে বললেন, আপনারা কি জানেন, এই মহিলার কারণে আমাদের জেলার হাজারের বেশি দরিদ্র শিশু পড়াশোনার সুযোগ পেয়েছে। মানুষজন বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। তিনি নিজের গয়না বিক্রি করে স্কুল চালিয়েছেন, নিজের খাবার ছেড়ে অন্যকে খাইয়েছেন, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সমাজের স্বপ্ন পূরণ করেছেন। প্রত্যেকটি কথার সঙ্গে সঙ্গে মানুষের চোখ ভিজে উঠছিল। সঞ্জয় আর বিজয় আর মাথা তুলতে পারছিল না। তখনই গ্রামের এক বৃদ্ধা এগিয়ে এসে বললেন, কমলা, তুই তো কাউকে এসব বলিসনি কেন? কমলা দেবী হেসে বললেন, নিজের ভালো কাজের ঢাক নিজে পেটাতে নেই। এই কথাটা শুনে উপস্থিত সবাই করতালি দিতে লাগলো। ঠিক তখন অমরবাবু আবার ফাইল করলেন। আরও একটা বিষয় আছে। সবাই চুপ হয়ে গেল। দিদির নামে যে ট্রাস্ট আছে তার বর্তমান মূল্য প্রায় 2 কোটি টাকারও বেশি। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। 2 কোটি টাকা! সঞ্জয় আর বিজয়ের চোখ বিস্ফারিত হয়ে গেল। তারা কোনোদিন কল্পনাও করেননি। কিন্তু পরের কথাটা ছিল আরও বড় ধাক্কা। অমরবাবু বললেন, এই টাকার একটা টাকাও ব্যক্তিগত সম্পত্তি নয়। সব টাকা দরিদ্র শিশুদের শিক্ষা, চিকিৎসা এবং বিধবা মহিলাদের পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে। চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। কমলা দেবী শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল তৃপ্তি। হঠাৎ সঞ্জয় সামনে এসে মায়ের পায়ে পড়ল। মা, আমাকে ক্ষমা করে দাও। তার গলা কাঁপছিল। আমি তোমাকে চিনতে পারিনি। বিজয়ও কাঁদতে কাঁদতে মায়ের পা জড়িয়ে ধরল। আমরা খুব বড় অন্যায় করেছি মা। কমলা দেবী তাদের মাথায় হাত রাখলেন। ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় শিক্ষা। চারপাশের মানুষও চোখ মুছতে লাগলো। কিন্তু সেই আবেগঘন মুহূর্তে হঠাৎ কমলা দেবী বুকে হাত দিয়ে কেঁপে উঠলেন। মা! সঞ্জয় চিৎকার করে উঠল। কমলা দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি ধীরে ধীরে মাটিতে বসে পড়লে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অমরবাবু দৌড়ে গেল, দ্রুত ডাক্তার ডাকুন। গ্রামের মানুষ ছুটাছুটি শুরু করলো। সঞ্জয় মায়ের মাথা খুলে নিয়ে কাঁদতে লাগলো। মা, চোখ খুলো। কমলা দেবী কষ্ট করে চুপ করলেন। তার ঠোঁটে হালকা হাসি। কাঁদিস না বাবা, আমি তো অনেক দিন ধরেই ক্লান্ত। এই কথা শুনে সবার বুক কেঁপে উঠল, কারণ কেউ জানতো না ডাক্তার আসার পর এমন একটি সত্য সামনে আসবে যা পুরো পরিবারকে আবার আরও বড় পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দেবে। আর সেই সত্য জানার পর সঞ্জয় ও বিজয় নিজেদের জীবন সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। কমলা দেবীকে দ্রুত গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলো। সঞ্জয়, বিজয়, অমরবাবু এবং গ্রামের অনেক মানুষ হাসপাতালের বাইরে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে লাগলো। যে মানুষটিকে এতদিন কেউ গুরুত্ব দেয়নি, আজ তার জন্য পুরো গ্রাম প্রার্থনা করছে। প্রায় 1 ঘন্টার পর ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এলেন। তার মুখ গম্ভীর। সঞ্জয় দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু, মা কেমন আছেন?
ডাক্তার কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বললেন, আপনারা আগে বসুন। এই কথাটা শুনে সবার বুক ধক করে উঠল। ডাক্তার ধীরে ধীরে বললেন, কমলা দেবীর শরীরে অনেক দিন ধরে গুরুতর অসুস্থতা বাসা বেঁধে আছে। কী অসুখ? হার্টের সমস্যা এবং কিডনির জটিলতা। অনেক দিন ধরেই চিকিৎসার প্রয়োজন ছিল। সঞ্জয় অবাক হয়ে গেল, কিন্তু মা তো কখনো বলেনি। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলেন, হয়তো বলতে চাননি, অথবা আপনাদের কষ্ট দিতে চাননি। এই কথাটা শুনে সঞ্জয়ের মাথা নিচু হয়ে গেল। তার মনে পড়তে লাগলো কতবার মা ওষুধ চেয়েছিল, কতবার তিনি শুনেও না শোনার ভান করেছিলেন। বিজয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ডাক্তারবাবু, এখন কি হবে? চিকিৎসা চলবে, তবে রোগ অনেক পুরানো। সবাই নীরব হয়ে গেল। সেই রাতে হাসপাতালে বেডে শুয়েছিলেন কমলা দেবী। জানালার বাইরে চাঁদের আলো। সঞ্জয় মায়ের পাশে বসেছিল। অনেকক্ষণ পরে ধীরে ধীরে বলল, মা, তুমি আমাদের বলনি কেন? কমলা দেবী মৃদু হাসলেন, তোমাদের সংসারে তখন অনেক সমস্যা ছিল বাবা, আমার জন্য আর বোঝা বাড়াতে চাইনি। এই কথাটি শুনে সঞ্জয় ফুঁপিয়ে কেঁদে উঠল। আমরাই তো তোমাকে বোঝা ভেবেছি মা। কমলা দেবী তার মাথায় হাত রাখলেন। মানুষ ভুল করে, কিন্তু ভালো মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। সেই রাতে সঞ্জয় ঘুমাতে পারল না। তার চোখে সামনে বারবার ভেসে উঠতে লাগলো মায়ের কষ্টের দিনগুলো। হঠাৎ তার মনে পড়লো মায়ের ঘরে এখনও কিছু কাগজপত্র পড়ে আছে। পরদিন সকালে সে বাড়ি ফিরে সেই বাক্সটা আবার করলো। এবার সে লোভ নিয়ে নয়, শ্রদ্ধা নিয়ে বাক্সর ভেতর দেখতে শুরু করলো। হঠাৎ এক কোণে একটি ছোট্ট ডায়েরি দেখতে পেল। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার জীবনের অসমাপ্ত স্বপ্ন। সঞ্জয় কাপা হাতে পড়তে শুরু করলো। ডায়েরিতে লেখা ছিল, আমি চাই একদিন আমাদের গ্রামে এমন একটি হাসপাতাল তৈরি হোক যেখানে কোনো গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। আরও লেখা ছিল, যদি আমি বেঁচে না থাকি তাহলে আমার সন্তানরা যেন এই স্বপ্ন পূরণ করে। সঞ্জয়ের চোখ ঝাপসা হয়ে গেল। সে পড়তে থাকলো, আমার ছেলেরা হয়তো আজ আমাকে বুঝতে পারে না, কিন্তু আমি বিশ্বাস করি একদিন তারা ভালো মানুষ হবে। এই লাইনটা পড়ে সঞ্জয় আরও নিজেকে সামলাতে পারল না। সে ফুঁপিয়ে কেঁদে উঠল। কারণ যে মা এত অপমান সহ্য করেছেন, সেই মা শেষ পর্যন্ত ছেলেদের বিরুদ্ধে একটি খারাপ কথাও লেখেননি। ঠিক তখনই ফোন বেজে উঠল। হাসপাতাল থেকে ফোন। বিজয়ের কাপা কণ্ঠে শোনা গেল, দাদা, তাড়াতাড়ি এসো। কী হয়েছে? ডাক্তারবাবু বলেছেন মা তোমার সঙ্গে জরুরি কথা বলতে চান। সঞ্জয়ের বুক খেপে উঠল। সে দ্রুত হাসপাতালের দিকে ছুটল। কিন্তু সে জানতো না কমলা দেবী তাকে এমন একটি দায়িত্ব দিয়ে চলেছেন যা শুধু পরিবার নয়, পুরো গ্রামের ভবিষ্যৎ বদলে দেবে। আর সেই দায়িত্ব গ্রহণের মুহূর্তে সঞ্জয়কে নিজের অতীতের সবচেয়ে বড় ভুলের মুখোমুখি হতে হবে। সঞ্জয় দৌড়াতে দৌড়াতে হাসপাতালে পৌঁছালো। তার বুক ধড়ফড় করছে, মনের মধ্যে একটাই ভয়, মায়ের যেন কিছু না হয়। হাসপাতালের কেবিনের সামনে পৌঁছে সে দেখলো বিজয়, অমরবাবু আর ডাক্তার দাঁড়িয়ে আছেন। ডাক্তার ধীরে বললেন, উনি এখন স্থির আছেন, তবে উনি আপনাদের দু ভাইকে ডেকেছেন। সঞ্জয় বিজয় কেবিনে ঢুকলো। বিছানায় শুয়ে আছেন কমলা দেবী, মুখ ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো আগের মতোই শান্ত। তিনি দুই ছেলেকে কাছে ডাকলেন, এদিকে এসো বাবা। দুই ভাই বিছানায় বসে পড়ল। কমলা দেবী তাদের হাত নিজের হাতে নিয়ে বললেন, আমি জানি না আর কতদিন তোমার সঙ্গে থাকতে পারবো। মা, এসব বলো না। সঞ্জয় কাঁদতে কাঁদতে বলল, শোনো বাবা, জীবন মৃত্যু কারো হাতে নেই, কিন্তু মানুষ চলে যাওয়ার আগে কিছু কথা বলে যেতে পারে। ঘরের সবাই চুপ হয়ে গেল। কমলা দেবী ধীরে ধীরে বললেন, তোমরা আমার একটা ইচ্ছা পূরণ করবে। দু ভাই একসঙ্গে বলল, করব মা, অবশ্যই করব। আমি চাই এই গ্রামে একটা হাসপাতাল তৈরি হোক যেখানে গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না, যেখানে কোনো মা শুধু টাকার অভাবে ওষুধ ছাড়া ঘরে ফিরবে না। সঞ্জয়ের চোখে জল এসে গেল। সে মনে মনে ভাবলো, তার নিজের মাই তো চিকিৎসা পাননি। কমলা দেবী বললেন, আমি ট্রাস্টের কিছু অর্থ এই কাজের জন্য রেখে দিয়েছি, কিন্তু বাকিটা তোমাদের এগিয়ে যেতে হবে। বিজয় মাথা নত করে বলল, মা, তোমার স্বপ্ন আমরা পূরণ করব। কমলা দেবীর মুখে তৃপ্তি হাসি ফুটে উঠল। তারপর তিনি বালিশের নিচ থেকে একটি কাম বের করলেন। এটা তোমাদের জন্য। সঞ্জয় কামটি হাতে নিল। খামের ওপর লেখা ছিল, আমি না থাকলে খুলবে। সঞ্জয়ের হাত কেঁপে উঠল। মা, কমলা দেবী শুধু মৃদু হেসে বললেন, সময় হলে খুলবে। এরপর তিনি চোখ বন্ধ করলেন। ডাক্তার সবাইকে বাইরে যেতে বললেন যাতে রোগী বিশ্রাম নিতে পারেন। সেই রাতে দুই ভাই হাসপাতালে করিডোরে বসেছিল। অনেকক্ষণ পরে বিজয় বলল, দাদা, আমরা কি সত্যিই খারাপ হয়ে গেছিলাম? সঞ্জয় মাথা নিচু করলো, হ্যাঁ, আমরা আমাদেরকে মাকে চিনতে পারিনি। মা এত কষ্ট পেয়েছে, তবুও আমাদের জন্য শুধু ভালো চেয়েছে।
দুই ভাই নীরবে কাঁদতে লাগলো। পরদিন সকাল এক আশ্চর্য ঘটনা ঘটল। পুরো গ্রামের মানুষ হাসপাতালে এসে জড়ো হয়েছে। কেউ ফুল নিয়ে এসেছে, কেউ ফল, কেউ শুধু প্রার্থনা করতে এসেছে। যাদের জীবনে কমলা দেবী কোনো না কোনোভাবে সাহায্য করেছিলেন, তারা সবাই খবর পেয়ে ছুটে এসেছে। একজন বৃদ্ধ বললেন, আমার মেয়ের পড়াশোনার খরচ উনি দিয়েছিলেন। একজন মহিলা বললেন, আমি বিধবা হওয়ার পর কাজ পেতে উনি সাহায্য করেছিলেন। একজন যুবক বলল, আমি আজ শিক্ষক, কারণ ছোটবেলায় উনি আমাকে বই কিনে দিয়েছিলেন। শত শত মানুষ হাসপাতালের সামনে দাঁড়িয়ে সঞ্জয় অবাক হয়ে দেখছিল। সে বুঝতে পারল, একজন মানুষের আসল সম্পদ টাকা নয়, আসল সম্পদ মানুষের ভালোবাসা। ঠিক তখনই ডাক্তার দ্রুত বাইরে এলেন। তার মতে মুখে উদ্বিগ্ন, রোগীর অবস্থা আবার খারাপ হয়েছে। সঞ্জয়ের বুক কেঁপে উঠল। সবাই দৌড়ে কেবিনের দিকে তাকালো। ডাক্তার বললেন, আমরা চেষ্টা করছি, আপনারা প্রার্থনা করুন। করিডোরে নেমে এলো গভীর নীরবতা। মানুষ হাত জোড় করে দাঁড়িয়ে রইল। সঞ্জয় মায়ের দেওয়া খামটি শক্ত করে ধরেছিল। তার মনে হয়েছিল এই খামের ভিতরে হয়তো এমন কিছু লেখা আছে যা তাদের পুরো জীবন পুরোপুরি বদলে যাবে। আর কয়েক ঘন্টা পর সত্যিই এমন এক ঘটনা ঘটতে চলেছে যা পুরো গ্রামকে কাঁদাবে। আবার একই সঙ্গে নতুন এক আশার আলো জ্বলিয়ে দেবে। হাসপাতালের করিডোরে তখন পিনপতন নীরবতা। শত শত মানুষ দাঁড়িয়ে আছে, কারো হাতে ফুল, কারো হাতে প্রার্থনার মালা। সবার চোখে একটাই প্রশ্ন, কমলা দেবী কি সুস্থ হয়ে ফিরবেন? সঞ্জয় আর বিজয় হাসপাতালের দরজার সামনে দাঁড়িয়ে, দুজনের চোখ লাল। মনে হচ্ছে মায়ের সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত। ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে মা নিজে খাইয়ে দিতেন, রাতে সুস্থ হলে সারা রাত জেগে থাকতেন, নিজের নতুন কাপড় না কিনে ছেলেদের জন্য জামা কিনতেন। আর সেই মা কি তারা বৃদ্ধ বয়সে অবহেলা করেছে? হঠাৎ কেবিনে দরজা খুলল। ডাক্তার বেরিয়ে এলেন। তার চোখ মুখ দেখে সঞ্জয়ের বুক কেঁপে উঠল। ডাক্তারবাবু, মা কেমন আছেন? ডাক্তার কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর ধীরে মাথা নিচু করলেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আর বলতে হলো না। সঞ্জয়ের হাত থেকে খামটা মাটিতে পড়ে গেল। বিজয় চিৎকার করে উঠল, মা! করিডোরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চোখের জল চলে এলো। এক মুহূর্ত পুরো হাসপাতাল সুখের নীরবতায় ডুবে গেল। যে মানুষটি সারা জীবন অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন, তিনি আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন। সংবাদটি আগুনের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের দোকানপাট বন্ধ হয়ে গেল, স্কুল ছুটি ঘোষণা করা হলো। অনেকেই বিশ্বাস করতে পারছিল না কমলা দিদি আর নেই। অসম্ভব। কিন্তু সত্যি বদলানোর উপায় ছিল না। সেদিন বিকেলে কমলা দেবীর মরদেহ বাড়িতে আনা হলো। যে উঠানে একদিন তিনি অপমানিত হয়েছিলেন, সেই উঠোন আজ মানুষের ভিড়ে ভরে যাবে। হাজারো মানুষ শেষবারের মতো তাকে দেখতে এসেছে। অনেকে কাঁদতে কাঁদতে বলছিল, আজ আমাদের মা চলে গেছেন। সঞ্জয় আর বিজয় মায়ের মাথার পাশে বসেছিল। তাদের চোখের জল থামছিল না। কিন্তু তখন অমরবাবু বললেন, সঞ্জয়, তোমার মা যে খাম দিয়েছিলেন সেটা এখন খোলার সময় হয়েছে। সঞ্জয় কাপা হাতে খামটি খুলল। ভেতরে একটি চিঠি। চিঠির শুরুতে লেখা ছিল, আমার প্রিয় সন্তানদের জন্য। সঞ্জয় পড়তে শুরু করলো, যদি তোমরা এই চিঠি পড়ো তাহলে আমি আর তোমাদের পাশে নেই। আমার জন্য কাঁদবে না, কারণ আমি বিশ্বাস করি মানুষ জীবনে তার কাজের মধ্যেই বেঁচে থাকে। আমি জানি তোমরা ভুল করেছ, কিন্তু আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি অনেক আগে। এই লাইন পড়তেই দুই ভাই ভেঙে পড়ল। একটা কথা মনে রাখবে, অর্থ মানুষকে বড় করে না, মানুষের প্রতি ভালোবাসা মানুষকে বড় করে। আমি চাই তোমরা নিজেদের ভুল শুধরে নিয়ে অন্যের উপকারে জীবন কাটাও। তোমরা যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে আমার স্বপ্নের হাসপাতাল তৈরি করবে, আর কখনো কোনো বৃদ্ধ মা বাবাকে অবহেলা করবে না। চিঠির শেষ লাইনে লেখা ছিল, আমি তোমাদের নিয়ে গর্ব করতে চাই, যেখানে থাকি না কেন। চিঠি পড়া শেষ হতে চারিদিকে কান্নার শব্দ ছড়িয়ে পড়ল। সেই রাতে গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, কমলা দেবীর স্বপ্ন তারা পূরণ করবে। পরদিন শেষকৃত্যে এমন ভিড় হলো যা গ্রামের ইতিহাস আগে কখনো দেখা যায়নি। হাজারো মানুষ ফুল হাতে দাঁড়িয়েছিল। স্কুলের ছাত্রছাত্রীরা কাঁদছিল, বৃদ্ধ মানুষরা মাথা নত করে দাঁড়িয়েছিলেন। সবাই এক বাক্যে বলছিল, কমলা দেবী শুধু একজন মা ছিলেন না, তিনি ছিলেন আমাদের আশ্রয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কমলা দেবীর মৃত্যুর কয়েকদিন পর সঞ্জয় যখন ট্রাস্টের নথিপত্র গোছাচ্ছিল, তখন সে এমন একটি গোপন দলিল খুঁজে পেল যা দেখে তার হাত কেঁপে উঠল। সেই দলিলে লেখা ছিল এমন এক সত্য যা কমলা দেবী জীবনদশায় কাউকে বলেননি। আর সেই সত্য জানার পর পুরো গ্রামের মানুষ আবারও স্তব্ধ হয়ে যাবে।
কমলাদেবীর মৃত্যুর পর কেটে গেছে কয়েকদিন। বাড়িটা যেন আগের সেই বাড়ি নেই, যেখানে একসময় অপমানের শব্দ শোনা যেত। সেখানে এখন শুধু নীরবতা। সঞ্জয় প্রায়ই মায়ের ঘরে এসে বসে থাকে। ঘরের প্রতিটি জিনিসে মায়ের স্মৃতি লুকিয়ে আছে। পুরনো চশমা, সেলাইয়ের বাক্স, একটি ভাঙা হাত পাকা, আর সেই কাঠের বাক্স। সেদিন বিকেলে ট্রাস্টের কাগজপত্র গোছাতে গিয়ে সঞ্জয়ের চোখে পড়ল একটি সিল করা ফাইল। ফাইলটির উপর বড় অক্ষরে লেখা হাসপাতাল প্রকল্প ব্যক্তিগত। সঞ্জয়ের কৌতূহল হলো। সে ধীরে ধীরে ফাইলটি খুলল। ভেতরে অনেক নথি, জমির কাগজ, ব্যাংকের হিসাব, কিছু পুরানো চিঠি। হঠাৎ একটি চিঠি দেখে তার হাত থেমে গেল। চিঠিটি লেখা হয়েছিল প্রায় 30 বছর আগে। প্রেরকের নাম দেখে সঞ্জয় অবাক হয়ে গেল। চিঠিটি লিখেছিলেন এক ধনী ব্যবসায়ী, অজিত রায়চৌধুরী। চিঠিটিতে লেখা ছিল, কমলা দেবী, আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। আপনার সাহায্য না পেলে সে আজ বেঁচে থাকতো না। কৃতজ্ঞতার ছোট নিদর্শন হিসাবে আমি আমার 10 বিঘা জমি আপনার নামে লিখে দিলাম। সঞ্জয় অবাক হয়ে গেল। আরও অবাক হলো পরের লাইন পড়ে, আপনি চাইলে জমিটি বিক্রি করে নিজের জীবন আরামদায়ক করতে পারেন। তবে আপনি হয়তো মানুষের জন্যই এটি ব্যবহার করবেন। সঞ্জয়ের চোখ ভিজে উঠল, কারণ সে বুঝতে পারল যে জমির উপর হাসপাতাল তৈরি হওয়ার কথা, সেটাই সেই জমি। মা নিজের জন্য কিছুই রাখেননি, সব কিছু মানুষের জন্য রেখে গেছেন। ঠিক তখনই আরেকটি দলিল চোখে পড়ল। সেখানে লেখা গোপন ট্রাস্টি ঘোষণা। সঞ্জয় কাগজটি খুলল আর পরে স্তব্ধ হয়ে গেল, কারণ সেখানে লেখা ছিল, কমলা দেবী তার জীবনের শেষ 10 বছরে গোপনে আরও 47 জন অসহায় ছাত্রছাত্রীর পড়াশোনার সমস্ত খরচ বহন করেছেন। কেউ জানত না, কেউ কোনোদিন শুনেওনি। এমনকি সেই ছাত্রছাত্রীরাও জানত না টাকা কোথা থেকে আসছে। সব খরচ ট্রাস্টের মাধ্যমে গোপনে দেওয়া হতো। সঞ্জয়ের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে ভাবতে লাগলো, একজন মানুষ কতটা নিঃস্বার্থ হলে এভাবে জীবন কাটাতে পারে। ঠিক তখন অমরবাবু বাড়িতে এলেন। সঞ্জয় তাকে সব কাগজ দেখালো। সব পড়ে অমরবাবুর চোখও ভিজে উঠল। তিনি ধীরে বললেন, তোমার মা শুধু ভালো মানুষ ছিলেন না, তিনি বিরল মানুষ ছিলেন। এমন মানুষ 100 বছরে একবার জন্মায়। সেই সন্ধ্যায় গ্রামের মাঠে একটি সভা ডাকা হলো। 1000-এর বেশি মানুষ জড়ো হলো। মঞ্চে উঠে অমরবাবু কমলা দেবীর জীবনের এই অজানা তথ্যগুলো সবাইকে জানালেন। পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। অনেকের চোখে জল, কেউ কেউ মাথা নিচু করে কাঁদছিল। তারপর গ্রামের প্রবীণ মানুষ হরিদাস কাকাও উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আজ থেকে এই গ্রামের প্রধান রাস্তার নাম হবে কমলা দেবী সরণি। মুহূর্তেই করতালিতে ফেটে পড়ল পুরো মাঠ। তারপর আরেকজন বললেন, গ্রামের প্রবেশদ্বারে কমলা দেবীর একটি মূর্তি স্থাপন করা হোক। সবাই সমর্থন জানালো। সঞ্জয় আর বিজয় একে অপরের দিকে তাকালো। তাদের চোখে তখন শুধু একটাই সংকল্প, মায়ের স্বপ্ন তারা পূরণ করবে। কিন্তু সেই রাতেই এমন একটি ঘটনা ঘটল যা সবাইকে অবাক করে দিল। একজন অচেনা যুবতী বাড়িতে এসে হাজির হলো। তার হাতে একটি পুরানো ছবি, চোখে জল, আর প্রথম কথাই বলল, আমি কমলা দেবীর মেয়ে। কথাটা শুনে সঞ্জয়, বিজয়, অমরবাবু সবাই যেন পাথর হয়ে গেল, কারণ তারা তো জানতো না কমলা দেবীর মাত্র 2 ছেলে। তাহলে এই মেয়েটিকে আর কেন সে এত বছর পর হঠাৎ ফিরে এসেছে? তার কাছে কি এমন কোনো সত্য আছে যা কমলা দেবীর জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করবে? রাত তখন প্রায় 9:30। সঞ্জয়, বিজয়, অমরবাবু এবং গ্রামের কয়েকজন প্রবীণ মানুষ বাড়ির উঠোনে বসেছিলেন। ঠিক সেই সময় অচেনা যুবতীটি এসে দাঁড়ালো। তার চোখ ভেজা, হাতে একটি পুরানো ছবি, আর মুখে সেই বিস্ময়কর কথা, আমি কমলা দেবীর মেয়ে। এক মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সঞ্জয় হতভম্ব হয়ে গেল। কি বলছেন আপনি? আমাদের তো কোনো ভুল নেই। যুবতীটি ধীরে ধীরে ছবিটি সামনে ধরল। ছবিটিতে দেখা গেল অনেক বছর আগের কমলা দেবী, তার কোলে একটি ছোট্ট মেয়ে। সঞ্জয় আর বিজয় ছবিটির দিকে তাকিয়ে রইল। তারা কোনো দিন ছবিটি দেখেনি। অমরবাবু জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? আমার নাম অনন্যা। আপনি আসলে কে? মেয়েটির চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলতে শুরু করলো, আমি কমলা দেবীর জন্ম দেওয়া মেয়ে নই। তাহলে আমি তার হৃদয়ের মেয়ে। সবাই অবাক হয়ে শুনছিল। অনন্যা, প্রায় 25 বছর আগে আমার মা বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তখন আমার বয়স মাত্র 5 বছর। আমার কোনো আত্মীয় আমাকে নিজের কাছে রাখতে চায়নি। আমি এতিমখানায় চলে যাই। সেই সময় কমলা দেবী আমাকে দেখতে পান। তিনি আমাকে দত্তক নিতে চেয়েছিলেন, কিন্তু আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবুও তিনি আমাকে ছেড়ে যাননি। অনন্যার গলা কেঁপে উঠল। প্রতি মাসে তিনি আমার খোঁজ নিতেন, আমার পড়াশোনার খরচ দিতেন, জন্মদিনে উপহার পাঠাতেন আর চিঠি লিখতেন। তিনি বলতেন,
তুমি আমার মেয়ের মতো। সঞ্জয় ও বিজয় নির্বাক। তারা বুঝতে পারছিল না তাদের মা কত বড় মনের মানুষ ছিলেন। অনন্যা ব্যাগ থেকে একটি বান্ডিল বের করলো। সেখানে ছিল কমলা দেবীর লেখা বহু চিঠি। একটি চিঠি খুলে সে পড়তে শুরু করলো। মা অনন্যা, মানুষ জন্ম দিয়ে শুধু বাবা মা হওয়া যায় না, ভালোবেসে বাবা মা হওয়া যায়। তুমি কখনো নিজেকে একা ভাববে না। আমি যতদিন বেঁচে আছি তুমি আমার মেয়ে। চিঠির লাইনগুলো শুনে অনেকেই চোখের জল লুকাতে পারল না। অনন্যা বলল, আজ আমি একজন ডাক্তার। আমি বিদেশে কাজ করতাম, কিন্তু কয়েকদিন আগে কমলা মায়ের মৃত্যুর খবর শুনে ছুটে এসেছি, কারণ আমি আমার মাকে শেষবারের মতো দেখতে পারিনি। এই বলে সে কেঁদে ফেলল। সঞ্জয় এগিয়ে এসে তার হাত ধরল। তার নিজেরও চোখ ভিজে গেছে। আজ থেকে তুমি শুধু কমলা মায়ের মেয়ে নও, তুমি আমাদেরও বোন। বিজয়ও এগিয়ে এলো। হ্যাঁ, আমরা তোমাকে আমাদের পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করেছি। অনন্যার চোখে কৃতজ্ঞতার জল। সেই রাতে সবাই মিলে কমলা দেবীর অসমাপ্ত স্বপ্ন পূরণের শপথ নিল। 1 বছর পরে গ্রামের চেহারা বদলে গেছে। যে জমির কথা কাগজে লেখা ছিল সেখানে এখন দাঁড়িয়ে আছে একটি সুন্দর হাসপাতাল। প্রবেশদ্বারের উপরে বড় করে লেখা, কমলা দেবী মানব সেবা হাসপাতাল। হাসপাতালে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়। অনন্যা সেখানে প্রধান চিকিৎসক হিসাবে কাজ শুরু করেছে। সঞ্জয় ও বিজয় ট্রাস্টের কাজ দেখাশোনা করে। গ্রামের স্কুলে নতুন ভবনও তৈরি হয়েছে। প্রবেশপথে কমলা দেবীর একটি মূর্তি। মূর্তির নিচে লেখা, যিনি নিজের জন্য নয় মানুষের জন্য বেঁচেছিলেন। উদ্বোধনের দিন হাজারো মানুষ উপস্থিত ছিল। অমরবাবু মঞ্চে দাঁড়িয়ে বলেন, কমলা দেবী আমাদের শিখিয়েছেন সত্যিকারের সম্পদ টাকায় হয় না, মানুষের ভালোবাসা। তিনি চলে গেছেন, কিন্তু তার আদর্শ বেঁচে থাকবে। সবাই করতালি দিল। সঞ্জয় আকাশের দিকে তাকালো। তার মনে হলো কোথাও না কোথাও মা হয়তো আজ সব কিছু দেখছেন, আর হয়তো হাসছেন, কারণ তার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে। এই গল্পের থেকে আমরা শিক্ষা পেলাম, মা বাবা কখনো বোঝা নন। মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, তার কর্মে। ভালোবাসা, ত্যাগ ও মানব সেবা কখনোই নষ্ট হয় না। যারা অন্যের জন্য বাঁচে তারা মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ধন্যবাদ।